জুলাই অভ্যুত্থান পরবর্তী যা হয়েছে অনেক কিছু সংবিধান মেনে হয়েছে, অনেক কিছু সংবিধানের বাইরে হয়েছে। এই যে পার্সোনালিটি, এটিরই প্রয়োজনও আছে রাষ্ট্রপতি, সেটা কিন্তু ওনার নেই। বিভিন্নভাবে তিনি লুটপাটের সাথে, দুর্নীতির সাথে জড়িত। তাহলে এই রাষ্ট্রপতি তো গ্রহণযোগ্যতা নেই। জানা সত্ত্বেও 24-এর অভ্যুত্থানের স্পিরিটের বিপক্ষের একজন রাষ্ট্রপতিকে কেন তারা সহ্য করে নিলেন? এখন বিএনপি কি রাষ্ট্রপতিকে শেষ পর্যন্ত রেখে দিবে? আমি মনে করি এই রাষ্ট্রপতি নিয়ে বিএনপি বেশি সমস্যার সম্মুখীন হবেন না। রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আপনার কি বক্তব্য? বিশেষ করে এটা তো রেওয়াজ বুঝলাম, কিন্তু এই রেওয়াজ এত কিছু চেঞ্জ হলো আবার জুলাই অভ্যুত্থানের পরে, রাষ্ট্রপতি শুধু লিখিত বক্তব্যই পাঠ করবেন, তার কোনো মতামত থাকবে না? সেটা কি রাষ্ট্রপতির ব্যক্তিত্বের উপরে কিন্তু অনেক সময় নির্ভর করে। এটা আমার দেশও দেখবে, এবং এমনকি আমার প্রতিবেশী দেশ ভারতের ক্ষেত্রে আমরা দেখব অনেকক্ষণ রাষ্ট্রপতি তার পার্সোনালিটির উপর অনেক সময় নির্ভর করে। এবং এই রাষ্ট্রপতির পার্সোনালিটিটা কিন্তু যদি আমি দেখেন, সে কিন্তু যেভাবে যে ভাষণটা তার পাঠ করতে হয়েছে, পাঠেই আমি বলবো, তার কারণ আমার দেশে সাধারণত আওয়ামী লীগের সময় দেখেছি, এখন আগেও দেখেছি সাধারণত ক্ষমতাসীন দল তার বক্তব্যগুলি তুলে ধরে রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে, হয়তো বা অনেক সময় অপোজিশন পলিটিক্যাল পার্টি থেকে একজন মেম্বার নেয়, যদি তারা 3-4 জন থাকে, এইভাবে লিখিতটা পাঠ করা হয়। তাহলে এই রাষ্ট্রপতি কি করেছে, আমাদের কিছুক্ষণ আগে যে আমার সহবক্তা সুন্দরভাবে বললেন যে উনি কিন্তু 3টা সরকারকে শপথ করিয়েছেন। এবং দেখেন যেভাবে যেই সরকারকে শপথ করিয়েছিল, যখন যেই সরকার ছিল তারই গুণগান গিয়েছেন। এবং উনিই কিন্তু দেখেন শেখ হাসিনা ওয়াজেদের সময় যেভাবে তাদের কর্মকাণ্ডগুলোকে সমর্থন করেছেন, এবং অপোজিশন পার্টির নেত্রী যেটা বেগম খালেদা জিয়া সম্পর্কে যে বক্তব্য উত্থাপন করেছেন, যে কথাগুলি বলেছেন, সেগুলো কিন্তু যায় না এখন যে ঘটনা ঘটছে। তাহলে এই রাষ্ট্রপতি যদি পার্সোনালিটি থাকতো, তাহলে তিনি হয়তো অন্য একটা সিদ্ধান্ত গ্রহণ করতেন যে আমার এখন এই পর্যায়ে কী করা উচিত। আমি কি এই ইমপিচমেন্টের দাবির আগেই চলে যাব, নাকি আমি এই বক্তব্যগুলো এই পাঠ করব, শুধু এটা করবে? তাহলে প্রশ্ন হচ্ছে যেটা, এটা কিন্তু আপনি হয়তো বা খুব সম্ভবত কোনো এক আলোচনায় বলছিলেনও, যে শাহাবুদ্দিনের সাহেবের সময় দেখবেন, সেখানে দেখবেন কিন্তু উনিও তো রাষ্ট্রপতি ছিলেন, উনি কিন্তু মাঝে মাঝে ওনার যে জিনিসগুলি আছে সেটা বলতেন না, আমি এইটা একটু দিলে ভালো হয়, এভাবে আমি পাঠ করতে চাই। তাহলে এই যে পার্সোনালিটি, এটিরই প্রয়োজনও আছে রাষ্ট্রপতির, সেটা কিন্তু ওনার নেই। আর ওনার আরেকটি বিষয় দেখবেন, এত বড় একজন ঘৃণিত রাষ্ট্রপতি, উনি একটি বিজনেস অর্গানাইজেশনে, আমি বলতেও পারি, সবাই বলে এস আলম সাহেবের যে চুরি আছে হাজার হাজার কোটি টাকা চুরি, তার সাথে তিনি কিন্তু জড়িত। তিনি ইসলামিক ব্যাংক সহ এবং দুর্নীতি দমন কমিশনার যেখানে ছিলেন, সে বিভিন্নভাবে তিনি লুটপাটের সাথে, দুর্নীতির সাথে জড়িত। তাহলে এই রাষ্ট্রপতি তো গ্রহণযোগ্যতা নেই। প্রশ্ন হচ্ছে, ইমপিচমেন্ট হয়তো বা চেয়েছে অপোজিশন পলিটিক্যাল পার্টি থেকে, বিএনপি কেন তাকে জানা সত্ত্বেও 24-এর অভ্যুত্থানের স্পিরিটের বিপক্ষের একজন রাষ্ট্রপতিকে কেন তারা সহ্য করে নিলেন? সেখানেও তাদের প্রশ্ন আছে। তারাও যে কাজটি করছে সেটা কিন্তু কনস্টিটিউশনটাকে রক্ষা করার জন্য। এখানে অনেক প্রশ্ন জায়গা, আসলে কি এই কনস্টিটিউশন অনুযায়ী ইউনূস সাহেবের সরকার গঠিত হয়েছে? এই কনস্টিটিউশন অনুযায়ী কি আপনি যে নির্বাচন করেছেন সেটা কি হয়েছে? এই কনস্টিটিউশন অনুযায়ী কি আপনারা যে কর্মকাণ্ড করতেছেন সেটা হয়েছে? অনেকগুলো প্রশ্ন আসে, যেটি অবশ্য আসছে শেখ সাহেবের মৃত্যুর পরেও তো একটা একটা করে আসছে। সেটাকে অবশ্য আমরা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায়, আইনের ভাষায় ডক্ট্রিন অফ নেসেসিটি, স্টেট নেসেসিটিকে আমরা বলি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় বিএনপি হয়তো বা খুব সম্ভবত তার যে কনস্টিটিউশনটাকে রক্ষা করার জন্য এবং একটা স্টেবল সরকারকে তৈরি করার জন্য তিনি রাষ্ট্রপতিকে তারা রেখেছে এই পর্যায়ে। কিন্তু আমার মনে হয় বিএনপি একটা স্টেজে যদি অপোজিশন পলিটিক্যাল পার্টি এই রাষ্ট্রপতির বিষয় নিয়ে ইমপিচমেন্ট আনে অথবা আন্দোলনও করে, তাহলে আমার মনে হয় একটা স্টেজে
বিএনপি হয়তো আন্ডারস্ট্যান্ডিং করে বলবে যেন আপনি পত্র পাঠে বিদায় নেন। কারণ কেন ওনাকে এই বিএনপি বললে উনি রাজি হবে কেন? উনি চাচ্ছে একটা সেফ এক্সিট। কারণ একটা সেফ এক্সিট নিয়ে আমি যদি বিদায় হতে পারি তাহলে ভালো। কারণ উনি অনেক ভয়ের মধ্যে আছেন যে রাষ্ট্রপতি, কারণ যে কোনো সময় যে কোনো ওনার এত কর্ম অপকর্ম মিলে জিনিস আছে যেটাকে উনি ভয়ের মধ্যে আছেন। যার জন্য আমার মনে হয়, আমি মনে করি এই রাষ্ট্রপতি নিয়ে বিএনপি বেশি সমস্যার সম্মুখীন হবেন না কেন? তার কারণ হচ্ছে যে বিএনপি যখন যে সিদ্ধান্ত নেবেন সেটা হয়তো উনি মানবেন তার নিজের স্বার্থের জন্যে। জি, কারুল আনোয়ার, রাষ্ট্রপতি নিয়ে আর সামান্য একটু আপনার কাছে মন্তব্য চাইবে যে এই রাষ্ট্রপতি আপনি যেমন বললেন যে 3টা সরকারের তিনি শপথ পড়িয়েছেন, এই ইউনূস সরকারের যেমন ছাত্র উপদেষ্টা যারা ছিল এদের তো শপথ পড়ালো, এরা আবার এনসিপি, এরা আবার সংসদ থেকে ওয়াকআউটও করে, রাষ্ট্রপতির ভাষণ শুনবে না, তাকে পদত্যাগ করতে হবে। তো এই যে তারা যখন তার কাছে শপথ নেন, আবার সংসদে এসে আবার কথা বলেন, এই যে বিষয়গুলোকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ব্যাখ্যা প্রফেসর নুরুল আমিন কিন্তু খুব সুন্দরভাবে বলেছেন যে এখন যে সরকার গঠিত হয়েছে বা জুলাই অভ্যুত্থান পরবর্তী যা হয়েছে, অনেক কিছু সংবিধান মেনে হয়েছে, অনেক কিছু সংবিধানের বাইরে হয়েছে, অনেক অধ্যাদেশ জারি হয়েছে, অনেক আদেশ জারি হয়েছে। তো সেইভাবে কিন্তু বলতে গেলে আপনার একটার সাথে আরেকটা ঠিক মিলাতে পারবেন না। আর রাষ্ট্রপতির সেটা হচ্ছে যে তার গ্রহণযোগ্যতা তো অবশ্যই, তার গ্রহণযোগ্যতা প্রশ্নের সম্মুখীন। উনি ঠিক এই পদের জন্য কতটা যোগ্য সেটা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু এটা তো বিএনপির মনোনীত রাষ্ট্রপতি না। শেখ হাসিনা ওনাকে বসিয়েছিলেন, যখন বসানো হয় তখন বিভিন্ন মহল থেকে, সুশীল সমাজ বিভিন্ন মহল থেকে কিন্তু ওনার বিভিন্ন বিষয়ে প্রশ্ন উঠেছিল। ওনার ব্যক্তিত্ব, ওনার সততা সব কিছু নিয়ে কিন্তু তখন প্রশ্ন হয়েছিল, যে সালাম গ্রুপ বা বিভিন্নভাবে যেগুলো বলা হচ্ছিল, কিন্তু তারপর তাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তো সেটা শেখ হাসিনার মনোনীত রাষ্ট্রপতি। এখন বিএনপি কি এই রাষ্ট্রপতিকে শেষ পর্যন্ত রেখে দিবে? আমার কাছে মনে হয় তা না। যেহেতু একটা ট্রানজিশন পিরিয়ড চলছে, সংশোধনের বিষয় আছে, সংবিধান বেশ কিছু বিষয়কে সংশোধন করতে হবে, তারপর রাষ্ট্রপতির নির্বাচনের বিষয় আছে, কে রাষ্ট্রপতি হবে, এই বিষয়গুলো হয়তো ওনার হওয়া পর্যন্ত অপেক্ষা করা, প্লাস উনি হয়তো চাবে ওনার একটা সেফ এক্সিট হোক। যেহেতু উনি এখন পর্যন্ত আছেন রাষ্ট্রপতি, ভাষণও দিয়েছে, তো এই সেফ এক্সিটটা নিশ্চিত হলে, আর বিএনপিও তাদের এই সংবিধানে যে বিষয়গুলো আছে এগুলো সব কিছু হয়ে যাওয়ার পর হয়তো নতুন করে কোনো রাষ্ট্রপতি অবশ্যই তারা নিয়োগ দেবেন।